আপনি বাংলাদেশের বাইরে থেকে আপনি এই প্রশ্নটা করতে পারছেন যে ট্রাইব্যুনাল সম্পর্কে অনেকগুলো শব্দ আপনি ব্যবহার করতে পারছেন, কিন্তু আমাদের ট্রাইব্যুনালের আইনে কতগুলো লিমিটেশনস আছে। আপনি জানেন যে এই কোর্টের ফাঁসির আদেশের আসামি কিছুদিন আগে কিন্তু খালাস হয়ে গেছে। এখন এই বিচারটা যদি না হয় তাহলে কিভাবে তারা শিডিউল ঘোষণা করবে? করলেই তো এনসিপি বলবে যে আমরা নির্বাচনে যাব না, তাহলে তো দেশ নিয়ে একটা মহাবিপদে পড়বে। যে শেখ হাসিনার ফেয়ার ট্রায়াল নিয়ে যে তারা যে প্রশ্ন করছেন, শেখ হাসিনার পক্ষ থেকে তার সমর্থকদের পক্ষ থেকে যে প্রশ্ন করা হচ্ছে যে এটি হচ্ছে একটি ফরমায়েশি রায়, যেটি যদি সহজভাবে বলা হয় এই রায় প্রভাবিত ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই রায় প্রতিফলিত হয়েছে। এবং শামীম চৌধুরী মেনশন যে এখানে যারা জাজ ছিলেন তাদের সাথে একটি রাজনৈতিক দল বিএনপির অনেকের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এটি ফেয়ার ট্রায়ালের বিষয়ে কিংবা শেখ হাসিনার পক্ষ থেকে যেভাবে ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে জাস্টিফাই করে কিনা? You see, you took interview of a journalist. She worked with the Al Jazeera, one of the most important media of the world. And I also noticed some statement from her that how she is thinking about the whole trial. And rightly, she has explained the total situation and the opinion as a neutral person. So I want to give you the answer now in Bengali. দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরটা যদি হয়, সেটা হলো আপনার প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি বাংলাদেশের বাইরে থেকে আপনি এই প্রশ্নটা করতে পারছেন যে ট্রাইব্যুনাল সম্পর্কে অনেকগুলো শব্দ আপনি ব্যবহার করতে পারছেন, কিন্তু আমাদের ট্রাইব্যুনালের আইনে কতগুলো লিমিটেশনস আছে। এবং আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের আইনজীবী হিসেবে আই অ্যাম অ্যাওয়্যার অফ দ্যাট লিমিটেশনস। আমি জানি লিমিটেশনস গুলো কি, এবং সেই কারণে আপনার যে প্রশ্ন হোক সেই প্রশ্নের রেফারেন্সে আমি কিন্তু আমার ওপিনিয়ন গুলো সবগুলো এমন ভাবে দিতে পারবো না যেটা আমি লিমিটেশনস এর মধ্যে পড়ে যাব। তবে আমি রেফারেন্স দিতে পারবো about the Amnesty International, about the journalist who is sitting in front of you. সেখানে যে কথাগুলো আলোচনা এসছে সেটি এটি অব্যাহতভাবে সে আলোচনা চলবে। দেখেন, একটা ট্রায়াল কিন্তু ইনিশিয়াল একটা যখন রায় হয়, একটা ফার্স্ট কোর্টের রায় হয়, দিস ইজ নট ফাইনাল। আপনি জানেন যে এই কোর্টের ফাঁসির আদেশের আসামি কিছুদিন আগে কিন্তু খালাস হয়ে গেছে। জি, চিন্তা করার কোনো কারণ নাই যে একটা ফাঁসির আদেশ হলেই সেই ফাঁসিটা হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু আবার এই বক্তব্যটা যারা নাকি ফাঁসি দেওয়ার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে বসে আছেন তারা কিন্তু আবার এটা টলারেট করবেন না যে এই ধরনের কথা কেন বলা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই বলার প্রেক্ষিতে এই কথাগুলো আমাদের কানে আসছে যে এইটার মধ্যে দিয়ে বোঝা যায় যে এইটি ফেয়ার ট্রায়ালের ব্যাপারে যে কোশ্চেনটা আসে, যে ফেয়ার ট্রায়াল মানে হলো যে ট্রায়ালটা যেটা হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু যদি একটা বড় পোর্শনের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেটাকে আপনি ফেয়ার ট্রায়াল, ওই যে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে মানুষ মনে করতে হবে যে আপনি বিচার করেছেন। মানুষ যদি মনে করে, ইভেন ধরেন মানুষ যদি মনে করে ফেয়ার ট্রায়াল হয় নাই, তাহলে সেটা তো বলা যাবে না ফেয়ার ট্রায়াল হয়েছে। এই একই ঘটনা কিন্তু খালেদা জিয়ার সময়, একটু আগে আপনাকে উদাহরণ দিলাম যে খালেদা জিয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত সবাই বলেছে খুব ভালো বিচার হয়েছে, কিন্তু খালেদা জিয়ার সমর্থকরা কেউই মনে করেন এটা ফেয়ার ট্রায়াল হয়েছে। অর্থাৎ যে ট্রায়ালটা রাজনীতির মধ্যে ঢুকে যাবে সেখানে আপনি খুঁজে পাবেন না যেটা ফেয়ার ট্রায়াল কি ফেয়ার ট্রায়াল না। কারণ ওই সাংবাদিক কিন্তু যথার্থ প্রশ্নটা এনেছেন যে কারা বিচারটা করলেন, বিচারক কারা, প্রসিকিউশনে কারা আছেন, কতদিনের মধ্যে করছে। আমি একটু এখানে ব্যারিস্টার সাহেবের দুটো কথার মধ্যে একটু আমি বলি যে কিছু তথ্যগত ভুল আছে। একজন উনি বলেছেন যে 100 কি বলে এটাকে 1 বছর 1.5 বছরের মধ্যে বিচারটা শেষ হয়েছে, নট কারেক্ট। বিচারটা হয়েছে কয়েক মাসের মধ্যে। অর্থাৎ এর আগে তদন্ত যখন করে প্রসিকিউশন, এটা 5 বছর করলো, এটা বিচারের পার্ট না। বিচারটা হলো আফটার ফ্রেমিং দ্য চার্জ, ট্রায়াল হ্যাজ বিন স্টার্টেড অ্যাজ পার সিআরপিসি। অতএব এই চার্জ হওয়ার পরে কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে পুরো বিচারটা শেষ হয়ে গেছে এবং সাজাটা হয়েছে। এবং সাজা হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু কোর্টের একার যে দায়িত্ব আমি কিন্তু সেটা বলবো না, কারণ আপনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ধরেন, যারা এই বিচারের জন্য প্রত্যাশী, সরকারের সমর্থক সকল রাজনৈতিক দল, তারা এই বিচারের জন্য দাবি জানাচ্ছে এবং তারা ঘেরাও করতেছে। এবং এক সামনে আপনি জানেন যে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হলো নির্বাচন। নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাবে এবং সরকার সেই কারণে নির্বাচন ঘোষণা করে দিয়েছেন হবে। কিন্তু একটা বড় দল যারা নাকি আপরাইজিং এর নেতৃত্ব দিয়েছেন তারা বলছে যে বিচার সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন নিয়ে একটা ক্রাইসিস হবে। সেক্ষেত্রে এই বিচার দ্রুত করার যে একটা চাপ সেটা তো এমনিতেই ছিল, কারণ ওইটা শেষ না করলে তো ওই সিঁড়িতে যাওয়া যাচ্ছে না।
যেমন সংস্কারের ব্যাপারে তারা একটা আপনার আদেশ জারি করে দিয়েছে, ওকে ইটস ওকে। এখন এই বিচারটা যদি না হয় তাহলে কিভাবে তারা শিডিউল ঘোষণা করবে? করলেই তো এনসিপি বলবে যে আমরা নির্বাচনে যাব না, তাহলে তো দেশ নিয়ে একটা মহাবিপদে পড়বে। সেই ক্ষেত্রে ওখানে একটা টানও ছিল, এবং এগুলা এর আগে উপদেষ্টা বিভিন্ন লোকে বলছে আগামী ডিসেম্বরের মধ্যে রায় হবে, অনেক কথাবার্তা আসছে, যেটা শেখ হাসিনার আমলের আওয়ামী লীগের বিচারের সময় এরকম কথাবার্তা আসছে, এটা কারেক্ট। এটা যে সবসময় এই সময় আসছে তা না। এই সমস্ত কারণে এই বিচারগুলো আপনার স্বল্প সময়ের মধ্যে সেটা যেমন ঠিক। আর একটা কথা বলেছেন, সেটা হলো যে বিচার যে হলো, সেখানে আপনি একটা কথা আলোচনা এসছে, সেখানে হলো যে এই বিচারের ক্ষেত্রে স্টেট ডিফেন্সটা কি হলো। স্টেট ডিফেন্সটা দেখেন, স্টেট ডিফেন্সের মতামত তো আপনি অ্যানালাইসিস করেছেন, আমরা তো যতটুকু অ্যানালাইসিস, আমি ওনার সঙ্গে এই স্টেট ডিফেন্স পাওয়ার পরে ওনার সঙ্গে আমার দেখা হয় না, কথা হয় নাই, আমি ওনার মতামত জানি না। আমি শুধু ওই সম্ভবত একটা ওই আচ্ছা আর্গুমেন্ট যেদিন উনি করেছেন সেদিন আমি দেখেছি, আর রায়টা দেখেছি, যেহেতু আমি তো কোর্ট কাছারি আছে, যখন সময় থাকে তখন দেখি। আর্গুমেন্ট যখন শেষ হলো, ধরেন প্রসিকিউটর, তারপরে চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল প্রত্যেকে কিন্তু 2-3 দিন করে আর্গুমেন্ট করেছেন, তাহলে কতদিন হলো? 8-9 দিন। এই একটার জবাব যখন স্টেট ডিফেন্স দিলেন, তখন ওইটা ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারে স্টেট ডিফেন্সের লয়ার কোর্টকে বললেন যে আমাকে 1 সপ্তাহ সময় দেন, কিন্তু 1 সপ্তাহ কিন্তু সময় দেওয়া হয় না, যেহেতু প্রসিকিউটর বলছে সোমবারে, ওই সোমবারেই রেখেছেন, কিন্তু উনি কিন্তু আর এটাকে আর্গু করেন না যে না আমি আপনি সময় না দিলে কিভাবে হবে, ওই ধরনের কোনো আর্গুমেন্ট করেন না। উনি কিন্তু এই 3 দিনের মধ্যেই ওনার যা প্রস্তুতি সেটা করেছেন, এবং উনি যে এক্সপ্রেশন অফ দ্য মাইন্ড, আপনার কথা না, আমি যদি অন্তরে দুঃখ পাই তাহলে ওটা আমার ফেসে আসবে, এটা তো স্বাভাবিক, এটা তো হিউম্যান ক্যারেক্টার। এখন আপনারা যেটা আলোচনা করছেন সেটা নোটিসড হয়েছে, বাংলাদেশের সমস্ত নোটিসড হয়েছে, কাজে ওই কথাটা, এই বিতর্কটা আপনি এড়াতে পারবেন না। তারপরে হতো যদি এটা একটা ইন্ডিভিজুয়াল অফেন্স হতো, যেটা নিয়ে মানুষ হতো রাজনীতি সম্পৃক্ত না, কিন্তু যেটা এটা অথবা ওইটা একটা দল আছে, দুই দলেরই কিন্তু একটা বৃহৎ সাপোর্টার আছে, তবে এটি নিয়ে আপনার এই রাজনৈতিক আলোচনা, বিতর্ক, পক্ষে বিপক্ষে চলতেই থাকবে। কিন্তু যেটা যাই হোক, সেটা হলো সর্বশেষ কথা হলো এটা চূড়ান্ত কিছু না, আপিলের ডিভিশনে যাওয়ার পরে। আরেকটা কথা এখানে বলে রাখি আপনাদেরকে, আপনি জানতে চেয়েছেন অলরেডি, এর মধ্যে আপিল করার সুযোগটা দেখেন, এখানে কিন্তু সঠিক তথ্যটা কেউ আপনাদেরকে মিডিয়ায়, আপনারা প্রসিকিউশনের পক্ষ থেকেও বললো না, এবং কেউই বললো না। প্রকৃত সত্য হলো শেখ হাসিনা 30 দিনের মধ্যে না আসলেও উনি যখনই আসবেন উনি আপিল করতে পারবেন উইথ অ্যান অ্যাপ্লিকেশন অফ কন্ডেমনেশন। আপনি জানেন যে বঙ্গবন্ধু মার্ডার কেসে মসলিউদ্দিন কত বছর পরে অ্যারেস্ট হয়েছিল ইন্ডিয়া থেকে, কত বছর পরে? আপিল করার তো সময় ছিল ট্রাইব্যুনালের 30 দিন, উনি কিভাবে আপিল করলেন এটা তো জানতে হবে। কিন্তু এখন আপনি যদি না বলেন, জনগণকে না বলেন, সবাই বলবে 30 দিনের মধ্যে আসে না, আপিল করতে পারবে না। যখন আসবে মসলিউদ্দিন এসে, এই যে আমাদের ব্যারিস্টার মামুন সাহেব তখন আপিলটা করেছিলেন যে উইথ দ্য কন্ডেমনেশন অফ ডিলে, এবং সেই কন্ডেমনেশন অফ ডিলে অ্যাপ্লিকেশন করেই তারপরে সেটা হয়, এবং সেইখানে তখন কোর্ট, সুপ্রিম কোর্ট রুলসই আছে কন্ডেমনেশন অফ ডিলে তারা অ্যাকসেপ্ট করতে পারেন, এবং অ্যাকসেপ্ট করার পরে সেখানে তারা হিয়ারিং করতে পারেন। কাজে সেইখানে অ্যাপিল বিভাগে যখন যাবে সেখানে সে আলোচনা হবে, সেই আলোচনাটা আমরা এখন করব না। ওখানে অনেক ডিটেলস আলোচনা, যে কথাগুলো আমি বললাম না, যে গোড়া ধরে টান দেওয়ার সুযোগ আছে। এই যে বললাম যে আইনটা কি আসলে 71 সালে মুক্তিযুদ্ধ বিরোধীদের জন্য হয়েছে, না আপনারা যেটা বলতেছেন বাংলাদেশে এখন যে মানবতা বিরোধী অপরাধ করবে তার জন্য হয়েছে, তো সেটা যদি হয় তাহলে কিন্তু একটা বিপদ আছে। সেটা হলো জাতিসংঘের রিপোর্টে যেটার উপরে রায়টা দেওয়া হয়েছে, সেই রিপোর্টের মধ্যে ওখানে বলা হয়েছে 1400 লোক হত্যা করা হয়েছে। কবে থেকে? 1 জুলাই থেকে 15ই আগস্ট। তো শেখ হাসিনা ছিলেন 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের পরে শেখ হাসিনা ছিলেন না। সরকারি গেজেটে 850 মতো তালিকা দেওয়া হয়েছে যারা এই সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় গুলিবিদ্ধ হয়েছেন, 850। 850 যদি হয় তো 1400-র সঙ্গে যোগ করেন আপনি, আর 550 লোক, এই 550 লোক কোথায় গেল? এই বিচারটা কোথায় হবে? কেউ কোনো কথা বলছে এবং গত, আমি বলি একটু শেষ করে দিই, আমি এই 550 বিচার আপনি শামীমার নোটিশে নেন, যে শামীমা যখন বলছে সেও কিন্তু এই জিনিসটা চিন্তা করে নাই যে 550 লোকের বিচারও কিন্তু পেন্ডিং। এই বিচারটা যারা হবে সেটা হলো 5ই আগস্টের পরে যারা ছিলেন। যদি আপনি জাতিসংঘের রিপোর্টটা কি ধরে নেন 1400 লোক, হয়তো সরকারকে বলতে হবে 5ই আগস্ট পর্যন্ত 1400 মারা গেছে, গেজেট দেন, তাহলে আর এই আলোচনা আসবে না। আর যদি সেটা না করেন তাহলে জাতিসংঘ বলেছে 5ই আগস্টের পরেও বহু লোক মারা গেছে, সেটার বিচার হবে না কেন? তাহলে আমরা তো বলছি বৈষম্যহীন দেশ, বৈষম্য থাকবে না, তাহলে একই অপরাধের জন্য একটার বিচার হবে আর একটা বিচার হবে না, এই আলোচনা কিন্তু এপিলে আসবে। এবং এই বৈষম্য নিয়ে, ডিসক্রিমিনেশন নিয়ে যখন আলোচনা আসবে তখন কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস সমস্যা কি দেখেন, এখানে সমস্যাটা হলো বাংলাদেশের এই বিচারের ক্ষেত্রে একটা পক্ষ অবস্থান আছে, রাজনৈতিক অবস্থান।
সরকার সমর্থকরা যত রাজনৈতিক দল আছেন মোটামুটি তারা কিন্তু সবাই একমত, এবং তারা কিন্তু এই বিচারটা দ্রুত চাচ্ছেন এবং বলেছেন বিচার চাই আমরা, এবং তারা কিন্তু সবাই বিচার হওয়ার পরে আবার সন্তুষ্টি প্রকাশ করেছেন। অর্থাৎ তাদের দলীয় সমর্থক যারা আছেন তারা তো ওর বাইরে বলতে পারবেন না। আবার এর বাইরে আর একটা যারা এখন দেশে নাই, তারা সোশ্যাল মিডিয়া আছে, তারা কিন্তু একটা বলছেন, আপনি যেভাবে বলছেন জাস্ট অপোজিট। কিন্তু এখন আমরা বলছি যে আমি যেহেতু আপনি জানেন যে আমি আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি বা আমার কোনো সংস্রব নাই এই মুহূর্তে, আমি যে কথাটা বলি সেটা একটা সমস্যা হলো আওয়ামী লীগের সময় অনেক কথা বলেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এবং আওয়ামী লীগের লোকজন অখুশি হয়েছে, এবং আওয়ামী লীগের যখন 16 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করি তখন সেখানে আমাকে রাজাকারও বলা হয়েছে, মানে অনেক কিছু ইতিহাস আছে, সেটা নাই বললাম। আবার এখন যখন আমি বলবো, যদি বলি যে এই বিচারটা সঠিক হচ্ছে কিনা, আমি যদি প্রশ্ন তুলি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে, এটা আমি যদি আলোচনা করতে যাই, সেটা আবার সরকার সমর্থক যারা আছেন, আবার আছেন, ঘনিষ্ঠ আছেন আইনজীবী, দেখা যাবে অনেকে পছন্দ করছেন না তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে। তাহলে এখানে তো আসলে নিউট্রালি কথা বলা, এটাও একটা, এখন আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা রিস্ক পিরিয়ড, এটা বলাটাও একটা কঠিন এখন একটা কথা বলবো, কালকে আমাকে একটা আইনজীবী বলবেন আপনি এটা কেন বলতে গেলেন। তাহলে এই কথাটা আমরা ওই 23 সালেও শুনেছি, 22 সালেও শুনেছি, তখন বলতো একদল সরকার সমর্থক, এখন আবার বলবে আর একদল যারা এই সরকারের সমর্থক। তা আমাদের হলো একটা বড় সমস্যা হলো যে আমরা সবসময় একটা আন্ডার প্রেসারে থাকি, যে আমি যে কথাটা বলবো সেই কথাটা সরকার সমর্থিত দলের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যাইতে পারে, কিন্তু বিপক্ষে গেলে তারা খুব রিয়াক্ট করে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তো ইউকেতে নাই, আপনি ইউকেতে আছেন, আপনি যা খুশিতে বলতে পারেন, আপনার মানবাধিকার, আপনার অধিকার ওখানে এনশিওর করা আছে, কিন্তু আমার দেশে তো আমার সব অধিকার এনশিওর করা নাই।